নমস্কার বন্ধুরা। 2027 সালের মধ্যে কি চীন তাইওয়ানের ওপর আক্রমণ করে দেবে এবং সেই সময়ে আমেরিকা কি তাইওয়ানকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে নাকি একটি নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকবে? এই ভিডিওতে আমরা সেটাই বোঝার চেষ্টা করব। তবে ইন্টারেস্টিংলি চীন তাইওয়ানের এই ইস্যু এবার চীনের দাদাগিরির জন্য খবরের শিরোনামে আসেনি, বরং এসেছে জাপানের নতুন প্রধানমন্ত্রীর একটি বয়ানের জন্য। আপনি হয়তো জানবেন যে কিছুদিন আগেই জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগ করেছিলেন। তারপর জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন সানা তাকাইচি এবং এর কিছুদিন পরেই জাপানের এক অন্য রূপ দেখতে পায় বিশ্ব, বিশেষ করে বলতে হলে চীন। কারণ তিনি তাইওয়ানের সমর্থনে এমন ডাইরেক্ট বয়ান দিয়ে দেন যা হয়তো চীনও কখনো ভাবতে পারেনি। তিনি বলেন, যদি চীন কোনোভাবে তাইওয়ানের বিরুদ্ধে সামরিক হামলা বা অবরোধ চালায় তাহলে জাপানের জন্য সেটি বেঁচে থাকার জন্য হুমকি হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ এমন পরিস্থিতিতে জাপান তাদের যুদ্ধ পরবর্তী সংবিধান অনুযায়ী কালেকটিভ সেলফ ডিফেন্সের অধিকারকে প্রয়োগ করতে পারবে। মানে জাপান যুক্তরাষ্ট্র কিংবা অন্যান্য মিত্রদের সঙ্গে যৌথভাবে সামরিক পদক্ষেপ নিতে পারে। তাকাইচ আরও স্পষ্ট করেন, সবটাই নির্ভর করবে চীনা অ্যাকশন ঠিক কোন ধরনের হবে তার উপর। যদি চীনের সশস্ত্র যুদ্ধজাহাজ আসে বা সরাসরি বল প্রয়োগ হয় তখন সেটা রেড লাইন পার হয়ে যাবে। কিন্তু শুধু তাইওয়ানকে ঘিরে সাধারণ বা নিরস্ত্র জাহাজ থাকলে সেক্ষেত্রে এই সার্ভাইভাল থ্রেটনিং সিচুয়েশনকে সঙ্গে সঙ্গে কার্যকর করা হবে না। সংসদে তিনি বলেন, এটা কোনো রাজনৈতিক বক্তৃতা নয়, শুধুই একবারে সরাসরি প্রশ্নের উত্তর। এরপর তিনি জোর দিয়েছেন, জাপান স্থিতিশীল কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক মঙ্গল চায়, যুদ্ধ বা সংঘাত একদম লক্ষ্য নয়। শি জিনপিংয়ের সঙ্গে বিগত আলোচনার প্রসঙ্গ তুলে তিনি জানান, সংলাপ এবং শান্তিপূর্ণ সম্পর্কের পক্ষে জাপান। তাইওয়ান নিয়ে জাপানের সরাসরি অবস্থানে কোনো পরিবর্তন আসেনি, আর ভবিষ্যতে যদি পরিস্থিতি আসে তখন সময়ের প্রেক্ষাপটে সব দিক চিন্তা করেই পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে, জাপান প্রকাশ্যে জানিয়ে দিল তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক আগ্রাসন হলে নিজের সার্বভৌমত্ব বা নিরাপত্তা রক্ষায় তারা সামরিকভাবে জবাব দিতেও প্রস্তুত। চীন এই ঘটনায় বলেছে যে জাপান একেবারে রেড লাইন পার করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ও মুখপাত্র ওয়ং ই এবং মাওনিং বলেছে এইসব মন্তব্যকে দ্রুত তুলে নিতে হবে এবং আবারও ওয়ান চায়না নীতির প্রতি জাপানের অনুগত্যকে নিশ্চিত করতে হবে। স্পষ্ট হুমকি এসেছে, জাপান যদি চীনের সার্বভৌমত্বকে অস্বীকার করে বা তাইওয়ান নিয়ে নিজেদের অবস্থানকে পাল্টায় তাহলে ফল খুব খারাপ হবে। এমনকি চীন তাদের নাগরিকদেরকেও সাবধান করেছে এবং জাপানে না যেতে পরামর্শ দিয়েছে। তবে চীনের এই হুমকির পর জাপানের প্রধানমন্ত্রী উল্টো চীনকে আরও চমকে দিয়েছেন। কারণ জাপান এখন তাদের ইয়াংগুনি দ্বীপে অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইলকে মোতায়েন করতে চলেছে। শুধু তাই নয়, বরং বাকি দ্বীপগুলোতেও তারা উন্নত রাডার এবং বিভিন্ন ডিফেন্স আইটেমসকে ইনস্টল করতে চলেছে। তবে ইন্টারেস্টিং বিষয় হলো, আপনারা ম্যাপ দেখলেই বুঝতে পারবেন যে এই ইয়াংগুনি দ্বীপ আসলে জাপানের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে। অর্থাৎ চীন যদি কখনো জাপানকে আক্রমণও করে দেয় তাহলে এগুলি তখন এতটাই দূরে থাকবে যে জাপানের তেমন কোনো কাজেই আসবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, জাপান এগুলিকে তাদের মূল ভূখণ্ড থেকে এত দূরের একটি দ্বীপে কেন বসাচ্ছে? এর প্রধান কারণ হলো, এই মিসাইলের আসল উদ্দেশ্য জাপানকে সুরক্ষা দেওয়া একদমই নয়, বরং এগুলি আদতে তাইওয়ানের সুরক্ষার জন্য বসানো হচ্ছে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই দ্বীপটি তাইওয়ানের ঠিক কত কাছে অবস্থিত। এটি তাইওয়ান থেকে মাত্র 110 কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ এই দ্বীপে মিলিটারি ডিপ্লয়মেন্ট হলে সরাসরি তাইওয়ান প্রণালীর নিরাপত্তা কাঠামো বদলে যাবে। যদিও জাপান সরকার বলছে এগুলি জাপানের নিরাপত্তার জন্য, বাট সকলেই এখন বুঝতে পারছে যে আসল খেলাটা ঠিক কি। তবে এখানে আরেকটি বৃহৎ প্রশ্ন আছে, জাপানের মিলিটারি কি আদৌ এতটা শক্তিশালী যে তারা চীনের সঙ্গে যুদ্ধ করে জিততে পারবে, অথবা যুদ্ধে বেশি দিন টিকে পর্যন্ত থাকতে পারবে? যেখানে মিলিটারি শক্তিতে চীনের র্যাঙ্ক হচ্ছে 2, সেখানে জাপানের র্যাঙ্ক হলো 8। অর্থাৎ ক্লিয়ারলি জাপানের কাছে এমন কোনো ক্ষমতাই নেই যে তারা চীনের সঙ্গে যুদ্ধ করতে পারবে। তবে আসলে জাপানের মিলিটারি শক্তি কত এটা এখানে কোনো ম্যাটারই করছে না, কারণ জাপান তো এখানে আসল খেলোয়াড়ই নয়, বরং আসল খেলা চলছে দুই মহাশক্তি আমেরিকা এবং চীনের মধ্যে। আপনি হয়তো জানবেন যে আমেরিকার একটি ন্যাটো নামের গ্রুপিং আছে, যেখানে সেই গ্রুপের যে কোনো সদস্যের বিরুদ্ধে অ্যাটাক করার অর্থ হলো প্রত্যেকের ওপর অ্যাটাক করা। জাপান এই ন্যাটো গ্রুপের পার্ট না হলেও আমেরিকার সঙ্গে তাদের আলাদা করে এমনই একটি চুক্তি আছে, ইউএস জাপান সিকিউরিটি ট্রিটি নামে। এই চুক্তি অনুসারে জাপানের ওপর অ্যাটাকের অর্থ হলো আমেরিকার ওপর অ্যাটাক। অর্থাৎ
আমেরিকা এখানে কি দুর্দান্ত চাল খেলেছে খালি ভাবুন, যে আমেরিকা যেহেতু ওয়ান চায়না পলিসিকে মানে, সেখানে তাইওয়ানের ওপর চীন আক্রমণ করলে সেই হিসাবে তো আমেরিকার কোনো অসুবিধা হওয়ার কথা না। কারণ ওয়ান চায়না পলিসি অনুসারে তাইওয়ান তো আদতে চীনেরই অংশ ধরা হয়। তাই তাইওয়ানকে মিলিটারি পাঠিয়ে সাহায্য করার কোনো মানেই হয় না। তবে জাপান যদি তাইওয়ানের ওপর আক্রমণকে নিজের অস্তিত্বের ওপর হুমকি হিসাবে দেখে এবং চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে চুক্তি অনুসারে আমেরিকাকেও সেই যুদ্ধে জড়াতেই হবে। অর্থাৎ আমেরিকা এমন দেখাতে পারবে যে তারা তো তাইওয়ানের জন্য যুদ্ধে জড়ায়নি, বরং জাপানের জন্য জড়িয়েছে। অন্যদিকে তাইওয়ানও পিছিয়ে নেই। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে ঘোষণা করেছেন যে তাইওয়ান 2026 থেকে 2033 এই 8 বছরে বিশেষভাবে $40 বিলিয়ন ডিফেন্স বাজেট বরাদ্দ দেবে। এই বাজেটের মূল লক্ষ্য হবে স্বাধীনভাবে অত্যাধুনিক অস্ত্রকে কেনা ও তাইওয়ান ডোম নামে এক শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকে তৈরি করা, যেটাতে উচ্চমানের টার্গেট ডিটেকশন আর ইন্টারসেপ্টার সক্ষমতা থাকবে। এই ঘোষণার মাধ্যমে তাইওয়ান একদিকে যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে চাইছেন, কারণ তিনি ক্রমাগতই প্রেশার দিচ্ছিলেন যে তাইওয়ান যেন তাদের ডিফেন্স বাজেটকে আরও বাড়ায়। এমনকি কিছু সূত্রের মতে জিডিপির 10% পর্যন্ত ডিফেন্স বাজেটকে রাখার দাবিও উঠছে। এই ঘোষণার ফলে 2026 সালে তাইওয়ানের ডিফেন্স বাজেট তাদের মোট জিডিপির 3.3% পর্যন্ত পৌঁছে যাবে এবং লক্ষ্য হলো 2030 সালের মধ্যে অন্তত 5% সেটিকে নিয়ে যাওয়া। এছাড়াও তাইওয়ানের প্রেসিডেন্ট সরাসরি বলেছেন যে এখন চীনের সামরিক হুমকি, যুদ্ধজাহাজ, ড্রোন ইত্যাদির দৈনিক ঘোরাফেরা শুধু তাইওয়ান না, বরং পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলে উত্তেজনা তৈরি করছে। প্রেসিডেন্ট লাই বলেন, তাইওয়ান হচ্ছে ফার্স্ট আইল্যান্ড চেইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মানে ভৌগোলিক দিক দিয়ে তাইওয়ান পুরো অঞ্চলের নিরাপত্তা দরজার চাবিকাঠি। এবং স্বাভাবিকভাবেই এই নতুন বাজেটে কোনো দেশ যদি সবচেয়ে বেশি লাভবান হয়ে থাকে, সেটি হলো আমেরিকা। কারণ এই $40 বিলিয়ন দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও অস্ত্রকে কেনা হবে। ইউএসএ তাইওয়ান যৌথভাবে কিছু নতুন সিস্টেম তৈরিতেও কাজ করবে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রীও স্পষ্ট করে দিয়েছেন, এই ডিসিশন মানে হচ্ছে প্রেসিশন স্ট্রাইক মিসাইল কেনার পাশাপাশি সাইবার ওয়ার থেকে সব রকমের চাইনিজ ওয়ারফেয়ারেও তৈরি থাকা। এছাড়া পার্শ্ববর্তী দেশ যেমন জাপানের পাশে থাকারও বার্তা ছিল এই ঘোষণায়। অর্থাৎ এই বিশাল বাজেটের মধ্যে অধিকাংশ অর্থই যুক্তরাষ্ট্রের অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তিতেই ব্যয় করা হবে। বিনিময়ে কি হচ্ছে বুঝতেই পারছেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে জাপানের নাম করে তাইওয়ানকে মিলিটারি সাপোর্ট দেবে আমেরিকা। তবে এই সব কিছুর পিছনেই আছে মূলত একটি ধারণা যে 2027 সালেই নাকি চীন তাইওয়ানের ওপর আক্রমণ করে দেবে। তাই এমন ধারণার কারণ ঠিক কি সেটিও খুব সংক্ষেপে জেনে নিন। আসলে এটিকে ডেভিডসন উইন্ডো বলা হয়, কারণ এই ধারণার মূলে আছেন আমেরিকার অ্যাডমিরাল ফিলিপ ডেভিডসন, যিনি 2021 সালে যুক্তরাষ্ট্র কংগ্রেসে বলেছিলেন যে চীনের হাতে 2027 সালের মধ্যে তাইওয়ানকে আক্রমণের ক্ষমতা চলে আসবে। যদিও চীনা সরকার এইসব দাবিকে উড়িয়ে দিয়েছে, তবে এটাও ঠিক যে 2027 সাল হচ্ছে পিএলএ অর্থাৎ চীনা সেনাবাহিনীর শতবর্ষ পূর্তি। সেই নিরিখে শি জিনপিং সেনাপতিদের স্পষ্ট বলেছেন যে এই সময়ের মধ্যেই ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। সেই মতো পিএলএর 2027 সালের টার্গেট হলো সম্পূর্ণ ডিজিটাল ইন্টিগ্রেটেড মাল্টি ডোমেইন শক্তিকে অর্জন করা। তবে আপনাদের এই বিষয়ে ঠিক কি মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরো এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।